আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে চলতরিৎ, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারে যত ধরনের সূত্র আছে খুব অল্প সময়ের মধ্যে সূত্রগুলো রিভিউ করে ফেলবো। তো চলো আমরা টাইপ ভিত্তিকভাবে শুরু করে ফেলি। সর্বপ্রথম যে টাইপটা শিখবো টাইপ 1 এর মধ্যে চলতরিতে, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। ঠিক আছে, টাইপ 1 নাম দিচ্ছি জুলের তাপীয় ক্রিয়া। এখন জুল সাহেব কিছু কথাবার্তা বলে গেছেন আপনি যে একটা সার্কিটে যে হিট প্রডিউস হয় সেই হিট নিয়ে উনি কিছু কথাবার্তা বলে গেছেন। ধরো এটা একটা সার্কিটে অবশ্যই লোড থাকে, তো লোডের অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকে। লোড মানে কি, যেমন ধরো ফ্যান, লাইট, এগুলো কিন্তু এক একটা লোড। এই লোডের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা আর নামে অভিহিত করলাম, যেহেতু কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, যেহেতু লোড চলতেছে তার মানে অবশ্যই কারেন্ট যাচ্ছে, তার মানে আই আছে। তো এখানে যে পরিমাণ হিটটা প্রডিউস হবে সেটা আসলে এই কারেন্টের ভ্যালুর বর্গের সমানুপাতিক। যে পরিমাণ হিটটা প্রডিউস হবে তার রেজিস্ট্যান্সের সমানুপাতিক, যে পরিমাণ হিটটা প্রডিউস হবে তার টাইমের সমানুপাতিক। তুমি যত বেশি সময় রাখবা তত বেশি হিট প্রডিউস হবে। তার মানে এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি কি পাই, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রশ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে কে। ঠিক আছে, তো আমি এখানে কে নাম না লিখে হচ্ছে কে এর মান তুমি 1 লিখতে পারবা যদি জুল এককে হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু ক্যালোরি এককে হলে সেটা আবার 0.24 একটা ভ্যালু চলে আসবে। সেটা কেন আসবে আমি বলতেছি। তাহলে কে এর মান হচ্ছে 1, তাহলে আই স্কোয়ার আর টি। এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এটা কিন্তু জুল এককে, কিন্তু যদি তুমি ক্যালোরি এককে বলো তখন এটা হবে 0.24। ঠিক আছে, তো অবশ্য কেন, কারণ হচ্ছে 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি, এটাই। অথবা 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক আছে, সো এই ছিল আমাদের টাইপ 1। এখন চলে যাব হলো টাইপ 2। টাইপ 2 সেটা হচ্ছে রোধের বিভিন্ন ধরনের সমবায় শিখব। রোধের সমবায়। রোধের সমবায়, তো অনেকে ভাবে যে সমবায় হচ্ছে 2 প্রকার, বাট অ্যাকচুয়ালি না, সমবায় 3 প্রকার। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আমি 3টা ভাগে ভাগ করে ফেলি। সবার প্রথমে এটা হচ্ছে শ্রেণী। তো শ্রেণী সমবায় কি হয়, যে এই যে একটা রোধ, এই যে একটা রোধ পরপর যদি তারা যুক্ত থাকে, অর্থাৎ একই পরিমাণ যদি কারেন্ট যায়, তো শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি, সেম কারেন্ট। ঠিক আছে, কিন্তু ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট ভোল্টেজ, হ্যাঁ, ভিন্ন ভোল্টেজ হয়ে থাকে। এটার বলে যেটা বলে সেম হবে না, কিন্তু কারেন্ট সেম হবে। ওকে, এবং এটার ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে আর এর সমান সমান যতগুলো রোধ থাকবে সবগুলোকে জাস্ট যোগ করে দিবা। ঠিক আছে, এবার চলে যাব হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। সমান্তরাল সমবায় কি ঘটনা ঘটে, সমান্তরালে এই যে দুইটা যে রোধের কমন পয়েন্ট থাকবে দুইটা। ঠিক আছে, এটা যদি R1 এটা যদি R2 হয়, তাহলে 1/RP সমান সমান কি হবে, 1/R1 প্লাস 1/R2, বা এটাকে আমরা সংক্ষেপে শর্টকাটে বলতে পারি উপরে হবে গুণফল আর নিচে হবে কি তাদের যোগফল। এটা লসাগু করলেই এই ফর্মেটটা চলে আসে। 3টা রোধ হলে কিন্তু আবার এই কাজটা হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব মিশ্র সমবায়। মিশ্র সমবায়টাই সবচেয়ে বেশি আসতে পারে। যেমন হচ্ছে এই যে একটা রোধ আছে, এই যে এখানটা একটা রোধ আছে, এখানটা একটা রোধ আছে, আবার ধরো হচ্ছে এখানে একটা রোধ আছে। ঠিক আছে, এরকম টাইপের যদি পরীক্ষায় আসে, তুমি এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুমি এটা ইজিলি পারবা। এগুলো তোমরা 9টেও পড়ছো, ইন্টারেও পড়ছো, যে R2 এবং R3টা কি করবা, প্যারালাল করবা। প্যারালাল করে যা বের হবে সেটা R1 এবং R4 এর সাথে সিরিজ হবে। তো এটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট নাম দিতে পারি। এই হচ্ছে আমাদের মিশ্র সমবায়। তো এগুলো মিলাই ঝিলে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা সামনে কিছু ম্যাথ সলভ করবো, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গেল আমাদের কি, রোধের সমবায়। তো রোধের সমবায়ের মধ্যে এক্সেপশনাল কিছু সার্কিট দেখাই দিই। যেমন হচ্ছে ফর এক্সাম্পল এমন কিছু একটা সার্কিট থাকতে পারে যে ধরো এরকম দিল, তোমার হচ্ছে মাঝখান দিয়ে একটা তার দিয়ে দিল। ধরো আমি আরেকটা রোধ দিলাম, মাঝখান দিয়ে এরকম একটা তার দিয়ে দিল। ঠিক আছে, সেটা আমি আলাদা একটা টাইপ নাম দিতে পারি। টাইপ 3 নাম দিতে পারি, সেটা হচ্ছে শর্ট সার্কিট। টাইপ 3 শর্ট সার্কিট। আমরা ভাবি শর্ট সার্কিট হলে মনে হয় পুরা টুরা যায় সব কিছুই, হ্যাঁ, বা শর্ট সার্কিট মানেই হচ্ছে সব কারেন্ট চলে যাওয়া, মানে ইনফাইনাইট কারেন্ট চলে যায়, এরকম ভাবে। বাট অ্যাকচুয়ালি তা না। ধরো একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে ইজিলি শর্ট সার্কিট করা যাবে যদি তুমি একটা হচ্ছে প্লেন একটা যদি তার দিয়ে দাও। যেমন এখানে রোধ হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4। আমি যদি বলি আর এবির মান কত, তো অনেকে বলবে ভাই এগুলো সব সিরিজে আছে। আসলে ব্যাপারটা না, তা না, সব সিরিজে নেই। এইখানে এইটা এর ওটা কাজ করবে না, কারণ কারেন্ট যখন যাবে এইভাবে গিয়ে সে একটা সোজা, সে একটা স্ট্রেট লাইন পেয়ে গেল, যেই লাইনে কোনো বাধা নাই। কারেন্ট সবসময় এমন লাইনে যায় যে লাইনে কোনো বাধা থাকে না। ঠিক আছে, সে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে দেখব কোনটা কোনটা সিরিজ আছে। তাহলে এইটার সাথে এটা সিরিজ আছে, তাহলে আমরা এই দুইটা খালি যোগ করে দিব, তাহলেই তো হয়ে যায়।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের টাইপ 3। আচ্ছা, তো টাইপ 3 শর্ট সার্কিট গেল। এটা ছাড়াও, শর্ট সার্কিট ছাড়াও আমরা যদি হচ্ছে মিক্স সার্কিট দেখি, যেমন হচ্ছে টাইপ 4, সেটা অ্যাকচুয়ালি নতুন একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে নোড থিওরি। এখন আমরা নতুন একটা থিওরি শিখবো, সেটা হচ্ছে নোড থিওরি। বাট এটা ভাবার কোনো রিজন নাই যে আমি এটা ইন্টারের বইয়ের বাইরে থেকে শেখাচ্ছি। এটা ইন্টারের একটা কনসেপ্ট। নোড থিওরির নামটা দিছি আর কি, এই একটা ভার্সিটি থেকে নামটা দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এই থিওরিটা তোমাদের বইয়ে আছে, বা কনসেপ্টটা তোমাদের বইয়ে আছে। কনসেপ্টটা হচ্ছে ভাই এরকম যে ধরো ধরো তুমি একটা কয়েকটা রোদ রাখছো, রাখার পরে হ্যাঁ ওই রোদগুলোর মাঝখানে তুমি কি কাজ করলা, আরেকটা রোদ দিয়ে দিলে, যে এমনি একটা রোদ দিয়ে দিলা, ঠিক আছে, এরকম একটা রোদ দিয়ে দিলা, তারপরে আরেকটা এভাবে দিয়ে দিলা। মানে এটা এ বিন্দু দিলাম, এটাকে বি বিন্দু দিলাম। এখন তোমাকে আমি বললাম এটা সলভ করো, তো এখন তোমার মাথা মতো নষ্ট, কোনটা সিরিজ কোনটা প্যারালাল তো বুঝতেছো না। আগে নাম দাও, R1, R2, R3, R4, R5। তো এটা সলভ করা সম্ভবই না এইভাবে নর্মালি। তো আমরা হচ্ছে বিভিন্ন বিন্দু নাম দিব। ক্লিয়ার? বিভিন্ন বিন্দু নাম দিব। যেমন এটা হচ্ছে যদি এ বিন্দু হয়ে থাকে, যেমন সবগুলোতে রোদ থাকবে না, ধরো একটাতে রোদ নাই, হ্যাঁ, জাস্ট শর্ট করে দিয়ে দিল। ওকে, এই যে একটা শর্ট দিয়ে দিল, ঠিক আছে, বা এটাকেও শর্ট দিয়ে দিল। আগে আমরা শর্ট দিয়ে করে ফেলি, তোমার কাছে দেখে মনে হইতেছে এটা মানে শর্ট সার্কিট, বাট এটা শর্ট সার্কিট না। আমরা যদি দেখি এ বিন্দু, যে R1 এর একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, আর এটা যেহেতু বি বিন্দু, তুমি আর অন্য কোথাও বি বিন্দু নাম দিতে পারবে না, কারণ এখানে রোদ আছে। তো এটাকে আমরা যে সি বিন্দু নাম দিই, খেয়াল করো এইখানে কোনো বাধা আছে নাই, তাহলে এটাও সি বিন্দু। আচ্ছা, এটা যেহেতু এ বিন্দু, এখানে কোনো বাধা আছে নাই, এটা তাহলে এ বিন্দু। তাহলে R1 এর দুইটা প্রান্ত কারা কারা, এ বিন্দু, সি বিন্দু। তারপরে এটাকে R2 নাম দিলাম, এটা R3 নাম দিলাম, এটাকে R4 নাম দিলাম। R2 এর দুইটা প্রান্ত বিন্দু কারা কারা, একটা সি একটা এ, তার মানে এসি, সি এ সি একই কথা। R3 এর দুইটা প্রান্ত কারা কারা, এ এবং সি, R3 এর দুইটা প্রান্ত হচ্ছে এ এবং সি। তারপরে R4 এর দুইটা প্রান্ত কত, বি এবং সি, R4 এর দুইটা প্রান্ত বি এবং সি। তো একটা চিন্তা করে দেখো তো, এই তিনটা প্যারালাল আছে না, কারণ ওদের কমন পয়েন্ট সেম। তাহলে তিনটাকে তুমি প্যারালাল করবা, তাহলে R1 প্যারালাল R2 প্যারালাল R3, পরে এটার সাথে এটা সিরিজ করবা, কারণ এরপরে বি আছে, এরপরে সি আছে, ঠিক আছে, প্লাস R4। এই হচ্ছে আমাদের। তো আশা করি বুঝতে পারছো নোড থিওরি জিনিসটা আসলে কি বুঝাইছে, যে কোনো একটা নোড দিয়ে দিয়ে সেটা সলভ করা, এটা ইন্টারের টপিক, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আমরা টাইপ 4 ডান। এখন চলে যাব হচ্ছে টাইপ 5। টাইপ 5টা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, যেটাকে আমরা সংক্ষেপে সিরিয়াল বলে থাকি। কারেন্ট ডিভাইডার লটা আসলে শুধুমাত্র প্যারালালের কানেকশনের জন্য প্রযোজ্য। ধরো এখানে একটা কারেন্ট যাচ্ছিল, মোট কারেন্ট আই, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, I1 এবং I2, রোধ হচ্ছে R1 এবং R2, ঠিক আছে। তো এখন এই I1টা বের করবা কিভাবে? I1 বের করার জন্য তুমি যেই রোধের মধ্যে কারেন্ট বের করবা, উপরে হবে তার বিপরীত রোধ। যে রোধের মধ্যে কারেন্ট বের করবা, উপরে হবে তার বিপরীত রোধ, তার মানে উপরে হবে R2, আর নিচে কি হবে, তাদের যোগফল, ইনটু হবে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট হচ্ছে I। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা, যে তুমি যেই রোধের মধ্যে কারেন্ট বের করবা, উপরে হবে তার বিপরীত রোধ, আর নিচে হবে তাদের যোগফল, ঠিক আছে, রোধ যে যতগুলোই থাকবে প্যারালালে সবগুলোর যোগফল ইনটু টোটাল কারেন্ট। যদি আমি I2 বের করতে যাই, যে এই কারেন্টটা যদি বের করতে যাই, তো তার বিপরীত রোধ কত, R1, তাহলে উপরে হবে R1, আর নিচে হবে কত, R1 প্লাস R2, ইনটু হবে টোটাল কারেন্ট I। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এই গেল আমাদের I1, এই গেল হচ্ছে I2। তো কারেন্ট ডিভাইডার ল এভাবেই কাজ করে থাকে। বাট যদি তিনটা রোধ থাকে, তখন সেই ক্ষেত্রে এটা আসলে শর্টকাট ফরম্যাট। অ্যাকচুয়াল নিয়ম এটা না, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যদি এটা R1, এটা R2, এটা R3 দাও, এখানে যদি I1, এখানে যদি I2 এবং এখানে যদি I3 দাও, এখানে যদি I কারেন্ট যায়, অ্যাকচুয়াল নিয়ম হলো I1 বের করার নিয়মটা হলো ফার্স্ট একটা দাগ দিবা, প্রত্যেকটা 1/1 করে হবে। তুমি যেই রোধের মধ্যে কারেন্ট বের করবা, উপরে হবে সেই রোধেরই বিপরীত। খেয়াল করো, এটার সাথে এটা কিন্তু অমিল আছে। বলতে পারো ভাইয়া কেন একই সূত্রের কেন অমিল? কারণ হচ্ছে এইটা হলো শর্টকাট, এটা হলো মেইন, এখান থেকে তুমি এগুলো প্রমাণ করতে পারবা। ক্লিয়ার? তাহলে যদি তিনটা রোধ থাকে, দুইটা রোধ থাকলেও তুমি এভাবে করতে পারবা। নিয়মটা শিখাই দিই, যেই রোধের মধ্যে কারেন্ট বের করবা, উপর হবে তার বিপরীতটা 1/, সেটা নিচেও হবে সবগুলো বিপরীতের যোগফল, ঠিক আছে। এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম। তো তুমি এই নিয়ম দিয়ে দুইটার জন্য কইরা দেখো, এইটাই আসবে, ঠিক আছে, ভুল কিছু নেই। তারপর সেম ভাবে I2 যদি বের করতে যাও, উপর হবে 1/R2, নিচে হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইন্টু I। এইভাবে হবে হিসাবগুলো।
আশা করি বুঝতে পারছো কারেন্ট ডিভাইডার ল। নেক্সটে চলে যাব হচ্ছে টাইপ 6 ভোল্টেজ ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল। তো এখানে কি বলা হয়েছে যে ধরো দুইটা রোধ আছে এইভাবে, হ্যাঁ, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। তো ওরা অবশ্যই একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, যেটা হচ্ছে টোটাল ভোল্টেজ, ফর এক্সাম্পল V, ঠিক আছে, বা তুমি এটাকে ইউ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন যদি বলে এই R1 এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো, তো VR1 রুল হচ্ছে যার মধ্য দিয়ে তুমি বিভব পার্থক্য বের করবা উপর হবে তার রোধ, তার মানে উপর হবে R1, নিচে হবে R1 প্লাস R2 ইন্টু হবে টোটাল ভোল্টেজ। তারপর VR2 সমান কত হবে, উপরে হবে R2, নিচে হবে কি R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের ভোল্টেজ ডিভাইডার ল এর কনসেপ্ট। সো আমাদের টাইপ 6 শেষ, এখন চলে যাব টাইপ 7। টাইপ 7টা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, দেখো নাম ব্রিজ শুনে না আসলে ওই ব্রিজ ভাবার উপায় নেই। অ্যাকচুয়ালি ব্রিজ মানে হচ্ছে সংযোগস্থল। ধরো এই যে এইভাবে আমাদের একটা সার্কিট আছে, হ্যাঁ, এটা একটা ব্যাটারির সাথে কানেক্টেড, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পি, এটা কিউ, এটা আর, এটা এস, এইভাবে আছে। এখন তোমাকে বললো কি যে এখানে আমি একটা গ্যালভানোমিটার আমি অ্যাড করলাম। তো গ্যালভানোমিটার যদি সাম্যাবস্থায় থাকতে চায়, গ্যালভানোমিটার সাম্যাবস্থায় মানে কি আইজির মান যদি 0 হয়, তখন সেই ক্ষেত্রে ফর্মুলা কি, সেক্ষেত্রে ফর্মুলা হবে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তোমাদের প্রশ্ন, ভাই এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে যে এই এস এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমি নিয়মটা বলে দিই, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস থেকে আগে এস বের করবা, তারপর যদি সিরিজ বলে তাহলে নতুন একটা রোধ অ্যাড করবা এক্স নামে, ঠিক আছে? তাহলে আগে একটা রোধ সারে দিয়ে দিবে, হ্যাঁ, আর তুমি একটা এস বের করবা। তাহলে তুমি যেটা এস বের করছো সেটা হবে আমাদের তুল্য রোধ, আর আগে যেটা দিয়ে দিবে আর তুমি এক্স যেটা ধরতেছো এই দুটাকে প্যারালাল কইরা তুল্য রোধের সমান ধরে ম্যাথটা করবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরকম ম্যাথ তোমরা উদাহরণ দেখলেই পারবা, ইসাক স্যারের উদাহরণের মধ্যে আছে বা তপন স্যারের উদাহরণের মধ্যে আছে, অনেক অঙ্ক এগুলো আছে। হুইটস্টোন ব্রিজের যে কোনো একটা অঙ্ক সলভ করলেই হয়ে যাবে। আমাদের টাইপ 7 শেষ, এখন চলে যাচ্ছে হলো টাইপ 8। টাইপ 8টা হলো মিটার ব্রিজ। মিটার ব্রিজ, তো মিটার ব্রিজ অ্যাকচুয়ালি হুইটস্টোনের কনসেপ্ট থেকে আসছে। সেটা হচ্ছে তোমার ধরো যে একটা মিটার আছে, এখানে একটা রোধ হলো পি, এখানে একটা রোধ হচ্ছে কিউ। ফর্মুলা তুমি ধরো 1 সেন্টিমিটার দূরে তুমি সাম্যাবস্থায় পাইলা, তাইলে মিটার ব্রিজ মানে কি, এই পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার, এটা হবে 100 মাইনাস এক্স। তো ফর্মুলা হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। এটাকে এলও লেখা হয়, ঠিক আছে, এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর মিটার ব্রিজের পরে আমাদের লাগবে হলো টাইপ 9, সেটা হলো কেসিএল, কার্শফ কারেন্ট ল। কার্শফ কারেন্ট লটা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে ধরো যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে, হ্যাঁ, সেই পরিমাণ কারেন্ট বের হবে, এটা হচ্ছে আমাদের রুল। তাহলে এটা ধরো 1 এম্পিয়ার, এটা ধরো 2 এম্পিয়ার, এটা ধরো 3 এম্পিয়ার, এটা ধরো আই এম্পিয়ার, আর এটা ধরো হচ্ছে 5 এম্পিয়ার। এখন তোমরা বলো আই এর মান কত, এটা কিভাবে সলভ করবা? যত পরিমাণ ঢুকবে হচ্ছে 1 2, সে পরিমাণ বের হবে কত, 3 আই 5। তাহলে আই সমান কত দাঁড়াচ্ছে বলো তো? এখানে 3 আর এখানে হচ্ছে 8, তাহলে 3 মাইনাস 8 করলে মাইনাস 5 হয়। তার মানে বোঝাচ্ছে আই হলো বের হইতেছে, কারণ মাইনাস আসছে। তো এই ছিল আমাদের কেসিএল। এবং সর্বশেষ টাইপ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে টাইপ 10 কেভিএল। কেভিএল জিনিসটা কি? কার্শফ ভোল্টেজ ল, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথ দিয়ে করায় ফেলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরো এই যে একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এখানে একটা রোধ আছে, তারপর এখানে আরেকটা রোধ আছে, তারপর ধরো এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা ব্যাটারি আছে, ওকে, এই যে এরকম আরেকটা রোধ ধরো দিয়ে দিলাম, ফর এক্সাম্পল এখানে একটা রোধ দিয়ে দিলাম, একটু কমপ্লেক্স বানানোর চেষ্টা করি, এখানে একটা রোধ দিয়ে দিলাম, ওকে। তো এখন এটা যদি R1 হয়, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটাকে নাম দিলাম E1 আর এটাকে নাম দিলাম E2। এখন আমাদের কারেন্টের নাম দিতে হবে। ধরো এই দিক দিয়ে একটা কারেন্ট বের হইলো, ঠিক আছে, এই কারেন্টটা আমি যে কোনো নাম দিতে পারি আমাদের মন মতো। তারপর এদিক দিয়েও তো একটা কারেন্ট বের হবে, তাই না? এখান দিয়ে তাহলে দুই পাশ থেকে দুইটা কারেন্ট বের হইল। এখন এখানে যে কারেন্টটা বের হইল যদি আমি I1 নাম দিই, এই কারেন্টটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে। আবার এখান থেকে একটা কারেন্ট ধরে এটা আমি I2 নাম দিলাম, এটা কি হবে, এই দিক দিয়ে এসে নিচের দিকে চলে যাবে, হ্যাঁ। তাহলে এটা I1, এটা I2। এখন একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই দুইটা যোগ হয়েই তো এই দিক দিয়ে যাবে, R2 এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1 প্লাস I2। আবার একটা জিনিস চিন্তা করে দেখো যে কারেন্ট কিন্তু লুপের মধ্যে ঘুরে, ঠিক আছে।
তাহলে আমরা জিনিসটা এভাবে বলতে পারি যে আবার যেই কারেন্টটা এখান থেকে বের হয়েছে সেই কারেন্ট এখানে ঢুকবে, এটাই নিয়ম, এটা কারেন্টের বেসিক। তাহলে এখানে আবার I1 যাবে, আবার এখানে যে I2 বের হয়েছিল সেটা আবার I2 দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে। তাইলে এখানে আমি I2 দিলাম। সো আমার কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ। তো প্রথম স্টেপ অ্যাকচুয়ালি হচ্ছে কেভিএল এর, আমাদের প্রথম স্টেপ হচ্ছে লুপ আইডেন্টিফিকেশন। লুপ আইডেন্টিফিকেশন, আমরা লুপ আগে আইডেন্টিফাই করব, সেটা করে ফেলছি অলরেডি, যে এটা একটা লুপ আর এটা একটা লুপ, দুইটা লুপ, ঠিক আছে। 2 নম্বর কাজ হইতেছে যে আমাদের কারেন্টের ডিরেকশন দিতে হবে। কারেন্টের ডিরেকশন খেয়াল করে দেখো, আমরা কিন্তু কারেন্টের ডিরেকশন দিয়ে দিছি, প্লাস মাইনাস গুলো দিয়ে দিছি, হ্যাঁ। 3 নম্বর কাজ হইতেছে ইকুয়েশন আমরা লিখবো, ইকুয়েশন লিখবো। এখন ইকুয়েশন কিভাবে লিখে সেটাই এখন আমাদের মূল বিষয়। ব্যাটারির বড় প্রান্তটা হচ্ছে পজিটিভ, ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ। যেই রোদে সে ঢুকে সেটা পজিটিভ, যে রোদ থেকে বেরো সেটা নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার সেম এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো ফার্স্ট অফ অল আমরা ধরো লুপ 1 এর জন্য ইকুয়েশন লিখবো, ঠিক আছে। লুপ 1 এর জন্য ধরো আমি ইকুয়েশন লিখলাম যে পুরা রাস্তাটাকে আমি একটা মাঠ কল্পনা করব। মানে ধরো আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি পুরা রাস্তাটা ঘুরবো, ওদিক যাব না, লুপ 1 এর মধ্যে আমি ঘুরবো। ঘুরা আমি দেখবো কোন চিহ্নগুলো পাচ্ছি, যেহেতু কেভিএল, হ্যাঁ, কার্শফ ভোল্টেজ ল, তার মানে ভোল্টেজগুলো আমাকে লিখতে হবে। তো আমি যাওয়ার পথে সবার প্রথমে আমি R1 কে পাচ্ছি, তাহলে R1 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা লিখতে হবে। তো ভোল্টেজ ড্রপের সূত্র কি? ওহম সাহেব কি বলছেন? ভি হলো IR। তাহলে এখানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1 এবং যে রোধটা সেটা হচ্ছে R1, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম, এটা ভোল্টেজ ড্রপটা লিখলাম। তারপর আমি সামনে আগাবো, যেহেতু এই লুপের মধ্যে ঘুরতেছি, এখানে এসে আমি দেখবো যে আমার এখানে ভোল্টেজ ড্রপটা কত। তো এখানে কিন্তু কারেন্ট যাচ্ছে কিন্তু I1 না, I1 প্লাস I2। তাহলে এখান দিয়ে ভোল্টেজ ড্রপ কত? I1 প্লাস I2 ইন্টু R2, কারণ টোটাল কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এখান থেকে টোটাল কারেন্ট হচ্ছে I1 প্লাস I2, রেজিস্ট্যান্স হচ্ছে R2। এরপর সে আবার দিকে যাবে, সে ঢুকার সময় তুমি যেটা পাচ্ছ সেটা নিবে। ঢুকার সময় তুমি প্লাস পাচ্ছ, এখানে ঢুকার সময় প্লাস পাইছি দেখে আমি প্লাস নিয়েছি, ওকে। আমি প্লাস পাইছি দেখে আমি প্লাস লিখতেছি, লিখলাম। তাইলে এখানে আমি কি R3 পাচ্ছি এবং কারেন্টটা কত? I1। তাহলে R3 পাচ্ছি এবং কারেন্টটা হচ্ছে I1, তাহলে I1 R3। এবার তুমি সামনে যাও, ঢুকার সময় কি পাচ্ছ? মাইনাস পাচ্ছ, মাইনাস। এখন এটা তো আসলে কারেন্ট বা রেজিস্ট্যান্স নাই, এটা ডিরেক্টলি ভোল্টেজ দিয়ে দিছে E1। তো মনে রাখবা যে কেভিএলটা হলো টোটাল ভোল্টেজ ইকুয়াল টু 0। কোন একটা লুপে পুরো ফুল ঘুরে আসলে টোটাল ভোল্টেজে 0 হয়। এই যে এখান থেকে তুমি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারছো না, দেখো এই যে I1 R1 I1 R2। তাহলে তুমি কিন্তু I1 কমন নিলে কি পাচ্ছ? R1 প্লাস R2 পাচ্ছ। তোমার কিন্তু R1 প্লাস R2 মান জানা আছে, পরীক্ষা প্রশ্নে স্যারে R1 R2 R3 R4 দিয়ে দিবে, I1 I2 দিবে না, I1 I2 তুমি বের করবা। এই দুটো মান তোমার জানা আছে, বসাই দিবা। তারপরে আসো I2 এর ইকুয়েশনের মধ্যে কে থাকবে? R2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, R3 ছিল, তাহলে আমরা R3 যোগ করে দিই। এই যে R3 যোগ করে দিলাম। তারপর I2 এর ইকুয়েশনে কি আছে? I2 R2, আর ওই পাশে কি থাকবে? E1। এটাকে এক নং দিয়ে রেখে দাও, মানে এখানে তোমার সব জানা থাকবে, I1 I2 বাদে সব তোমাকে দিয়ে দিবে স্যারের প্রশ্নে, ঠিক আছে। এবার চলো আমরা সেম ভাবে করব লুপ 2 এর জন্য, ঠিক আছে। চলো লুপ 2 এর জন্য সলভ করি। সেম নিয়ম, তুমি হচ্ছে যে কোনো জায়গা থেকে তুমি শুরু করবা, তোমার জার্নিটা। এখন তুমি ঘুরবা কোন দিকে তোমার ইচ্ছা, তুমি যদি মানে এই বরাবর ঘুরো তাও অঙ্ক হবে, এই বরাবর ঘুরলে তাও অঙ্ক হবে, বাট একদিকে ঘুরলে ভালো, ঠিক আছে। আমরা যেহেতু এই বরাবর আগে এসে ঘুরছিলাম, তো এখন আমি এই বরাবর ঘুরলে ভালো, ঠিক আছে। তো এই বরাবর ঘুরতে গিয়ে আমি ফার্স্টে প্লাস পাচ্ছি, এখানে মাইনাস পাচ্ছি। আমি কিন্তু মানে ডান এই বরাবর ঘুরতে আসি। এই বরাবর ঘোরার ক্ষেত্রে তুমি এই তীর চিহ্নের দিকে তাকাবা না, তীর চিহ্নের কাজ শেষ। তুমি এখানে ডান দিকে ঘুরছো, এখানেও ডান দিকে ঘুরবা। ডান দিকে ঘুরলে তুমি ফার্স্টে কাকে পাচ্ছ? প্লাস কে পাচ্ছ, তাহলে কি লিখবা? প্লাস E2। ঘুরে এখানে মাইনাস কে পাচ্ছ, তাহলে কি লিখবা? মাইনাস R5, আর কারেন্টটা হচ্ছে I2, ঠিক আছে, R5 I2। তারপর তুমি এদিকে যাও, মাইনাস কে পাচ্ছ? মাইনাস I1 প্লাস I2 ইন্টু কত? R2। এরপর এদিকে যাচ্ছ, মাইনাস কে পাচ্ছ? মাইনাস কত? I2 R4 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ, এটাকে একটু সাইজ করলে 2 নং ইকুয়েশন পাবা। দেখো এখানে তোমার আননোন হচ্ছে I1 I2, এখানেও আননোন হচ্ছে I1 I2। পরে কি করবা? 1 ও 2 সমাধান করবা। 1 ও 2 সমাধান করলেই তোমার ম্যাথ শেষ। এরই মাধ্যমে আমাদের চলদরি চ্যাপ্টারে যত টাইপ ছিল, ইভেন ম্যাথের ভিতরে ঢুকে আমরা সবগুলো সলভ করে দিয়েছি।